সুপ্রিয় দর্শক, হিমালয়ের পাদদেশ থেকে বঙ্গোপসাগর পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এক গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। খবরটি খুব ছোট মনে হতে পারে, কিন্তু এর জ্যামিতিক প্রভাব বা জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট হতে পারে ধ্বংসাত্মক। খবরটি হলো, পাকিস্তানের অধিকৃত কাশ্মীর বা পোক থেকে লস্করে তৈয়বার 11 সদস্যের একটি দুর্ধর্ষ টিম আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশে প্রবেশ করতে পারে। আন্তর্জাতিক ও ভারতীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তা আসার ঠিক পরপরই বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট বিমান ঘাঁটিতে হঠাৎ কেন যুদ্ধকালীন তৎপরতা? কেন সেখানে রাতারাতি বসানো হচ্ছে ফ্লাড লাইট? কেন বাড়ানো হচ্ছে রাডার পর্যবেক্ষণ? তবে কি বাংলাদেশে আবার জঙ্গিবাদের সেই পুরনো অন্ধকার যুগে ফিরে যাচ্ছে, নাকি 5ই আগস্টের পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনকে কাজে লাগে বাংলাদেশকে একটি বাফার স্টেট বা প্রক্সি যুদ্ধের ময়দান বানাতে চাচ্ছে আঞ্চলিক পরাশক্তিগুলো? আজকের এই ভিডিওতে আমরা ব্যবচ্ছেদ করব লস্করে তৈয়বারের সম্ভাব্য অনুপ্রবেশ, শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক নিয়ে ভারত কেন ভীত, এবং বাংলাদেশের উপর এর সুদূর প্রসারী প্রভাব। তো এই বিষয়টা নিয়ে যে নিউজটা হয়েছে, সেই নিউজটা একটু আপনাদেরকে আমি প্রথম দেখাতে চাই দর্শক। আমরা একটু সেই নিউজটা দেখে আপনাদের সাথে আসছি। বাংলাদেশের লস্করে তৈয়বার হুমকি বাস্তবতা নাকি অপপ্রচার? লস্করে তৈয়বার 11 সদস্যের দল বাংলাদেশে ঢোকার আশঙ্কা বাড়ছে। সীমান্তে নিরাপত্তা জোরদার হওয়া কি বড় রকমের হুমকির ইঙ্গিত? সম্প্রতি এই যে দেখেন নিউজে, এখানে কিন্তু এই যে মামুনুল হক, বাংলাদেশের যে ইসলামী প্রজেক্টের বা হেফাজত ইসলাম মামুনুল হক, সে পাকিস্তানে গিয়েছিল। সেখানে কিন্তু সেই লস্করে তৈয়বা ধরনের যে সন্ত্রাসী গ্রুপ, তাদের সাথে কিন্তু যে মিটিং করেছে, সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তারপর দেখেন সাম্প্রতিক যেটা বলেছে, সাম্প্রতিক সময় দক্ষিণ এশিয়ার গোয়েন্দা মহলে আলোচিত একটি বিষয় হলো লস্করে তৈয়বা এর 11 সদস্যের একটি দল আগামী সপ্তাহের মধ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে, এমন গোয়েন্দা সতর্কবার্তা পাওয়া গেছে। এই খবর প্রকাশের পর সীমান্ত অঞ্চলে, বিশেষ করে ভারতের শিলিগুড়ি করিডোরের নিকটবর্তী লালমনিরহাট বিমান ঘাঁটি হঠাৎ অতিরিক্ত নিরাপত্তা যোদ্ধার ফ্লাড লাইটগুলো স্থাপনের ঘটনার নতুন প্রশ্ন তুলেছে। বাংলাদেশ কি সত্যি পাকিস্তান সমর্থিত সংগঠনের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে, নাকি বৃহত্তর আঞ্চলিক ভূ রাজনীতির খেলার অংশ? দেখেন এখানে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। সেই ছবিগুলো আপনাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এবং এখানে কিন্তু স্পষ্ট উঠে আসছে যে বিভিন্ন বিষয়গুলো। তো দর্শক, এই যে লস্করে তৈয়বা সম্ভাব্য অনুপ্রবেশ কি বলছে গোয়েন্দা সূত্র, আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। লালমনিরহাট বিমান ঘাঁটিতে অতিরিক্ত নিরাপত্তা কেন, নতুন ফ্লাড লাইট, অতিরিক্ত সৈন্য মোতায়েন, এরকম গোয়েন্দা তথ্যগুলো আমাদের কাছে যেগুলো আসছে, সেগুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং তুলে ধরার চেষ্টা করব। এখন যে বিষয়টা আসলে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করছি, সেটা একটু আসি। শুরুতেই যে তথ্যের গভীরে যাওয়া যাক। সাম্প্রতিক সময়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং একাধিক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক স্পেসিফিক ইন্টেলিজেন্স এবং সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য শেয়ার করেছেন। তথ্যটি হলো, লস্করে তৈয়বা বা একটি পাকিস্তান ভিত্তিক আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠন তাদের 11 জন প্রশিক্ষিত সদস্যকে বাংলাদেশে পুশ করার চেষ্টা করছে। এখন প্রশ্ন হচ্ছে, তারা কেন আসবে, কোন পথে আসবে? জিওপলিটিক্যাল বিশ্লেষকরা বলছেন, গত কয়েক মাসে বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনায় যে শিথিলতা দেখা যাচ্ছে, সেটাকে কাজে লাগিয়ে তারা মিয়ানমারের সীমান্ত, ত্রিপুরা অথবা সিলেট সীমান্তকে রুট হিসেবে ব্যবহার করতে পারে। বিশেষ করে মায়ানমারের রাখাইন স্টেটের অস্থিরতাকে ঢাল হিসেবে ব্যবহার করে কক্সবাজার দিয়ে অনুপ্রবেশ করার সংখ্যা সবচেয়ে বেশি। কিন্তু কেন এই 11 জন, এবং এখনই কেন? মনে রাখবেন, এই জঙ্গি সংগঠনগুলো কখনোই উদ্দেশ্যহীনভাবে মুভ করে না। 5ই আগস্টের পর বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের যে প্রশাসনিক শূন্যতা বা দুর্বলতা তৈরি হয়েছে, এবং পিচাস ইউনূস যেভাবে মৌলবাদীদের উত্থান ঘটিয়েছে, তাতে সেটাকে কিভাবে রিকভার করার, সেই জিনিসগুলো রিকভার করা বা সেই নেটওয়ার্কের কারণেই কিন্তু এটা বিস্তার লাভ করছে। রিপোর্ট বলছে যে এদের কাজ হতে পারে স্লিপার সেলগুলোকে জাগিয়ে তোলা এবং বড় কোনো নাশকতার ছক কষা, যা পুরনো রিজিওনাল স্টেবিলিটিকে চ্যালেঞ্জ করে। এবার আসুন লালমনিরহাটের দিকে নজর দেই। রাজধানী ঢাকা থেকে শত শত কিলোমিটার দূরে এই বিমান ঘাঁটিতে হঠাৎ কেন এত তোড়জোড়? জিও স্ট্র্যাটেজিক্যাল ম্যাপের দিকে তাকালে দেখবেন লালমনিরহাট জেলাটি ভারতের শিলিগুড়ি করিডোর একদম পেটের নিচে অবস্থিত। এই শিলিগুড়ি করিডোর, যাকে সমরবিদরা বলেন ভারতের চিকেন নেক, এটি মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে তাদের উত্তর পূর্ব 7টি রাজ্যকে সেভেন সিস্টার যুক্ত করেছে। ভারতীয় ডিফেন্স অ্যানালিস্টের দীর্ঘদিনের ভয়, চীন এবং পাকিস্তান সমর্থিত কোনো শক্তি এই চিকেন নেক কেটে দিতে পারে, তবে ভারত তার উত্তর পূর্বাঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখেন, এটা ভারতের ভয়, এটা ভারতের ভয় থাকতেই পারে, এবং এই ভয় নিয়ে আমি আর আপনি কিন্তু কিছুই বলতে পারি না। এটা হতেই পারে। বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো আসলে আমরা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে, সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে।
যে বিষয়টা হচ্ছে ভারতীয় ডিফেন্স এখানে গোয়েন্দা রিপোর্টে বলছে যে লস্কর ই তৈয়বা বা জয়শ ই মোহাম্মদের মতো গোষ্ঠীগুলো বাংলাদেশের একটি ল্যান্ড স্পট বা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে এবং চিকেন নেকের খুব কাছে পৌঁছতে চাচ্ছে। আর ঠিক এ কারণেই লালমনিরহাট বিমান ঘাঁটিতে হঠাৎ করে অতিরিক্ত সেনা নিরাপত্তা কিন্তু দেখা যাচ্ছে, যেখানে নতুন করে হাই পাওয়ারের ফ্লাড লাইট বসানো হচ্ছে। আমরা সম্প্রতি খবর পেয়েছি রাতের টহল বা নাইট প্যাট্রোলিং দ্বিগুণ করা হচ্ছে, রাডার গুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে। এটা কি শুধু বাংলাদেশের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা? না, নাকি এর পিছনে প্রতিবেশী ভারতের গভীর উদ্বেগের চাপের কোনো ছাপ রয়েছে? বিশ্লেষকরা মনে করছেন যে ভারতের কোনোভাবেই তাদের এই স্পর্শকাতর সীমান্তের কাছে জঙ্গি তৎপরতা মেনে নেবে না। তারা সন্দেহ করছে পাকিস্তান সমর্থিত গোষ্ঠীগুলো এই রুটকে টার্গেট করেছে। দেখেন দর্শক, স্বাভাবিকভাবে ভারত কিন্তু এই টার্গেট করেছে এবং এই ধরনের সমস্যা যদি আসে, ভারতের গোয়েন্দা সংস্থা এত দুর্বল না যে তারা শুধু শুধু এই কথাগুলো বলবে। এরকম নেটওয়ার্ক রয়েছে বলেই কিন্তু আপনার এই সন্দেহগুলো আসছে। বন্ধুরা দেখেন, আমাদের একটু পিছনে তাকাতে হবে। 2016 সালে হোলি আর্টিজানের স্ট্র্যাটেজির পর বাংলাদেশের জঙ্গিবাদের দমনে যে সাফল্য দেখেছে তা আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। র্যাব কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে জঙ্গিরা কোণঠাসা হয়ে পড়েছিল, কিন্তু এই যে 5ই আগস্টের এই যে জুলাই সন্ত্রাসী হামলার পরে 2024-এ যে রাজনৈতিক পট পরিবর্তন হয়, এই পট পরিবর্তনের দৃশ্যপট কিন্তু পুরোটাই বদলে গেছে। সমালোচকদের দাবি করেছেন বর্তমান রাজনৈতিক অস্থিরতা, পুলিশ প্রশাসনের মোরাল ভেঙে পড়া এবং গোয়েন্দা সমন্বয়ের অভাবে জঙ্গিদের জন্য একটি গোল্ডেন অপরচুনিটি তৈরি হয়েছে। এবং জঙ্গিদের এবং এই ইয়েদের যে গোল্ডেন অপরচুনিটি তৈরি হয়েছে, সেটাই কিন্তু এখানে তারা কাজে লাগানোর চেষ্টা করছে। সম্প্রতি আন্তর্জাতিক সংস্থা FATF ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এবং ইন্টারন্যাশনাল এর বেশ কিছু রিপোর্ট ইঙ্গিত দেয় যে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে পুরনো জঙ্গি নেটওয়ার্কগুলো আবার সক্রিয় হয়ে হচ্ছে। আর এর সক্রিয়তা কেন্দ্রবিন্দুতে যদি বাংলাদেশ চলে আসে, তবে তা হবে অত্যন্ত শঙ্কার। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি ধীরে ধীরে পাকিস্তান সমর্থিত জঙ্গি সংগঠনগুলোর সেফ হ্যাভেন বা নিরাপদ আশ্রয়ে পরিণত হচ্ছে কিনা? পাকিস্তানের ISI কি বাংলাদেশের বর্তমান ভঙ্গুর দেশটাকে কাজে লাগিয়ে তাদের পুরনো খেলা আবার শুরু করতে চাচ্ছে? এই প্রশ্নগুলো এখন কনস্পিরেসি থিওরি নয়, বরং এটা একটা রূঢ় বা একদম এই সময় কিন্তু বাস্তবতা দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক গুলো আলোচনায় একটি মর্ম খুব ঘুরে ফিরে আসছে, ইস্ট পাকিস্তান 2.0। এর মানে কি? এর মানে হচ্ছে বাংলাদেশের আদর্শগত এবং রাজনৈতিকভাবে আবার পাকিস্তানের বলয় ফিরে নেওয়া। বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশকে দুর্বল করা এবং সমাজকে বিভক্ত করা, ভারতকে চাপে রাখার জন্য একটি আঞ্চলিক প্রক্সি যুদ্ধের ময়দান বাড়ানো। এই তিনটি উদ্দেশ্য নিয়ে কাজ করছে পাকিস্তান সমর্থিত গোষ্ঠীগুলো। পাকিস্তানের স্ট্র্যাটেজি খুব পরিষ্কার, তারা সরাসরি ভারতের সাথে যুদ্ধে পারবে না, তাই তারা চায় ভারতের সীমান্তের চারপাশে, বিশেষ করে বাংলাদেশের এমন একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাতে ভারত সবসময় চাপে থাকে। আর এই কাজের জন্য লস্কর ই তৈয়বার মতো প্রক্সি বা ভাড়াটে বাহিনীকে ব্যবহার করা, এটা একটা পুরানো কৌশল হিসেবে কিন্তু তারা ব্যবহার করছে। অনেক বিশ্লেষকদের মতে এই দুর্বল এবং অনিরাপদ অস্থিতিশীল বাংলাদেশে দক্ষিণ এশিয়ার শক্তির যে ভারসাম্য বা ব্যালেন্স অফ পাওয়ার পুরোপুরি বদলে দিতে পারে। যদি সত্যি এই 11 জন জঙ্গি তাদের মতো আরো গ্রুপ বাংলাদেশে ঘাঁটি করতে পারে, তবে বাংলাদেশ তার ধর্মনিরপেক্ষ চরিত্র হারাবে এবং তার অবস্থা হবে এবং দীর্ঘমেয়াদী একটা গৃহযুদ্ধ বা ধরেন একটা ব্যাটেল গ্রাউন্ডে কিন্তু এই বাংলাদেশটা পরিণত হবে এবং যার মাসুল এই বাংলাদেশকে বছরের পর বছর, দশকের পর দশক দিতে হবে এবং আমরা আস্তে আস্তে সেই তলাবিহীন ঝুড়ি যে কথাটা বলা হয়েছিল, সেই তলাবিহীন ঝুড়ির দিকে কিন্তু আস্তে আস্তে ধাবিত হব। তো এই বিষয়গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং আমরা বাংলাদেশের এই 5ই আগস্টের পরে ইউনূসের যে জঙ্গিবাদের উত্থান ঘটনা এবং ইউনূসের যেমন জঙ্গিবাদের গডফাদার হয়ে বাংলাদেশকে পাকিস্তানমুখী করছে, বাংলাদেশকে ধ্বংসের উঠে পড়ে লেগেছে, তার জন্য এটা খুবই শঙ্কার। এত বড় একটি গোয়েন্দা সতর্কবার্তা, অথচ আমাদের রাষ্ট্রের ভূমিকা কি? আমরা দেখছি সরকার স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অফিসিয়ালি কোনো বড় সতর্কতা বা রেড অ্যালার্ট কিন্তু জারি হয়নি। বিষয়টি এ ধরনের গোপনীয়তা বা নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। এই সরকার যে করবে না এই ধরনের স্বাভাবিকভাবেই তারা কিন্তু প্রকাশ্যে কখনো স্বীকার করছে না, বলতেছে না, কারণ মানুষের যে নিরাপত্তা বা টার্গেট এইটা পিছনে তো আসলে ওরাই জড়িত, যার কারণে রেড অ্যালার্ট বা এই ধরনের কোনো অ্যালার্ট কিন্তু তারা দিয়ে জনগণকে জানাচ্ছে না। তারা গোপনে অন্তর্নিহিত জঙ্গিদের সাথে যোগাযোগ করে এই ইউনূস গং এই দেশটাকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাচ্ছে। তবে কি সরকার বিষয়টাকে গুরুত্ব দিচ্ছে নাকি তারা সাধারণকে আতঙ্কিত না করার জন্য বা সাইলেন্ট অপারেশন চালাচ্ছে? মাঠ পর্যায়ে খবর বলছে সীমান্তে র্যাব বিজিবি নজরদারি কিছুটা বাড়ানো হচ্ছে, কিন্তু সমালোচকরা বলছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার অভ্যন্তরীণ রাজনৈতিক সমস্যা, মামলা মোকদ্দমা এবং প্রশাসনিক রদবদল নিয়ে এতটাই ব্যস্ত যে জাতীয় নিরাপত্তা যে বিশাল হুমকিটি তাদের রাডারের বাইরে এর মধ্যেই রয়েছে এবং তাদের নজরের ভিতরে এটা নেই। অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েন যখন তুঙ্গে, তখন সীমান্ত অরক্ষিত হয়ে পড়ে এবং ইতিহাস সাক্ষী
এই সুযোগটাই নিচ্ছে বা নিতে চাচ্ছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীগুলো। তার মানে এই যে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা, সেইটাকে তারা কাজে লাগিয়ে চাচ্ছে বাংলাদেশকে একটা সন্ত্রাসীদের যুদ্ধের ব্যাটেল গ্রাউন্ড তৈরি করতে, এবং সেইটা তারা খুব সক্রিয়ভাবে বা খুব সুচারু রূপে করার চেষ্টা করছে বলেই আমরা মনে হচ্ছে। অনেকে তো হয়তো ভাবছেন যে লস্কর তৈয়বার টার্গেট ভারত, তাহলে বাংলাদেশের সমস্যাটা কি সমস্যা আছে কি নাই ভাই? আপনারাই বলবেন। এই কথাটা আপনার কাছে, এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রইল, মানে সমস্যা আছে কিনা? অবশ্যই সমস্যা আছে, এবং যে সমস্যাটা আছে সেটা কিন্তু আমরা মনে করি সেটা কিন্তু ভয়ঙ্কর, এবং সেটা এতই ভয়ঙ্কর যে এই দেশকে পরবর্তীতে রিকভার করা খুবই কষ্টকর হয়ে যাবে। প্রথমত, কোনো দেশ যখন জঙ্গিবাদের ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয় তখন সেই দেশের সার্বভৌমত্ব ভুলণ্ঠিত হয়। দ্বিতীয়ত, এই জঙ্গিরা শুধু ভারতের ক্ষতি করবে না, তারা বাংলাদেশের অভ্যন্তরীণ উগ্রবাদী গোষ্ঠীগুলোর সাথে হাত মিলিয়ে স্থানীয় পর্যায়ে রিক্রুটমেন্ট শুরু করবে এবং বাংলাদেশকে একটা জঙ্গি উৎপাদন কেন্দ্র হিসেবে তারা পরিণত করবে। বাংলাদেশের যুব সমাজের মগজ ধোলাই করবে। তৃতীয়ত, বাংলাদেশ থেকে ভারতে কোনো বড় হামলা হয় তবে ভারত কি চুপ থেকে বসে থাকবে? না। তখন বাংলাদেশ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়বে, এমনকি উত্তেজনার শিকার হতে পারে আমাদের অর্থনীতি, এমনকি ধুঁকছে যে অর্থনীতি, আমাদের যে অর্থনীতিটা ধুঁকছে সেটা কিন্তু পুরোটা ভেঙে পড়বে। সুতরাং লস্কর তৈয়বা শুধু ভারতের শত্রু নয়, তারা বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি। পরিস্থিতি অত্যন্ত ঘোলাটে। একদিকে গোয়েন্দা সতর্কবার্তা, অন্যদিকে লালমনিরহাটের যুদ্ধকালীন প্রস্তুতি, সব মিলিয়ে এক অশুভ ইঙ্গিত। এমন সময় সিদ্ধান্ত কি নিতে হবে সেটা কিন্তু বুঝে শুনে নিতে হবে। বাংলাদেশ কি সময় থাকতে তার রাষ্ট্রীয় নিরাপত্তা শক্তিশালী করবে, নাকি গোয়েন্দা সংস্থাগুলো ঢেলে সাজানো হবে, নাকি আবারও সেই 2001 থেকে 2006 এর মতো জঙ্গিবাদের কালো ছায়ার নিচে চলে যাবে? যেটা আমরা 2006 পর্যন্ত কিন্তু দেখছি যে এই যে খালেদা জিয়া সরকার যেভাবে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল, 10 ট্রাক অস্ত্র ভারতের জঙ্গিবাদকে প্যাট্রোনাইজ করার জন্য সরকারি পক্ষ থেকে যেভাবে জঙ্গিবাদকে প্রমোট করা হয়েছিল, আমরা কি সেই অবস্থাটাকে আবার দেখবো কিনা? সরকারের উচিত আসলে অবিলম্বে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া, কিন্তু অগ্রাধিকার দিবে কি দিবে না এটা আসলে আমরা বলতে পারবো না। কারণ এই ইউনূস, আমার যেটা ধারণা যে ইউনূসই নিজেই আসলে এই ধরনের সন্ত্রাসী গ্রুপগুলোকে বাংলাদেশে এনে পাকিস্তানে ভারতের বিরুদ্ধে কাজে লাগানোর জন্য পাকিস্তানের সাথে মিলে যৌথভাবে কাজ করছে। যদি আমরা এই বিষয়ে সতর্ক না হয় তবে একটা দেখা যাবে যে এই 11 জন জঙ্গি হয়তো 1000 জঙ্গির পথ তৈরি করে দিবে, বা হাজার হাজার জঙ্গি তৈরি করার পথ তৈরি দিবে, আর তখন হয়তো আমাদের কিন্তু আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। প্রিয় দর্শক, আজকের এই বিশ্লেষণটি আপনাদের ভীতি প্রদর্শনের জন্য বরং সচেতন করার জন্য। দক্ষিণ এশিয়ার রাজনীতি বাংলাদেশে এখন একটি ক্রিটিক্যাল পয়েন্টে দাঁড়িয়ে আছে। মনে হয় বাংলাদেশে জঙ্গিবাদের নতুন অভয়ারণ্য পরিণত হয়ে যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় বর্তমান প্রশাসনের ভূমিকা কতটা শক্তিশালী? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানাবেন। এই মতামত আপনি জানাবেন সেটাও জানি, কিন্তু এই পিচ আসলে ইউনূসের আমলে বাংলাদেশে যে এটার বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেবে না, সেটা একদম এখন পর্যন্ত তাদের কার্যকলাপ কিন্তু ক্লিয়ার। আর এই বাংলাদেশকে জঙ্গিবাদের আস্তানা বানানো হচ্ছে এবং এই বাংলাদেশের মানুষের জীবনটাকে অতিষ্ঠ করে বাংলাদেশের মানুষের জীবনটাকে ধ্বংস করার পায়তারা করছে। যাই হোক দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। ভবিষ্যতে আরো ভালো কোনো ভিডিও নিয়ে আপনাদের